পদার্থের চৌম্বক ধর্ম বা ম্যাগনেটিক প্রপার্টিজ অফ সাবস্টেন্স, এই চ্যাপ্টারের আজকের থার্ড পার্ট। আজকে আমরা প্রথমেই আলোচনা করব 3 ধরনের চৌম্বক পদার্থকে নিয়ে। তো বলে রাখি, একটা পদার্থ, পৃথিবীতে যত ধরনের পদার্থ আছে সেই পদার্থগুলো চৌম্বক ক্ষেত্রে কি ধরনের আচরণ করে তার উপর ভিত্তি করে সকল পদার্থকে মূলত 3টে ভাগে ভাগ করা যায়। একটা ভাগকে বলা হয় তিরস্চৌম্বক পদার্থ, তিরস্চৌম্বক পদার্থ বা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। 2 নম্বর হচ্ছে পরাচৌম্বক পদার্থ বা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। আর লাস্ট হচ্ছে অয়স্চৌম্বক পদার্থ বা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। আরো শ্রেণী বিভাগ আছে, তো আমাদের সিলেবাসে এই জেনারেল শ্রেণী বিভাগটুকুই করা আছে। এবং পরীক্ষার প্রশ্ন হিসেবেই বলি, 3টে পদার্থের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনাও আছে। আবার কোনো কোনো বছর কোনো একটা নির্দিষ্ট পদার্থ, সাপোজ প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সকে তুলে ধরে বলেছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। তো আমি কম্প্যারিজন করি গোটা ব্যাপারটা আলোচনা করছি। তো যদি পরীক্ষায় যেমন আসবে সেইভাবে তুমি উত্তর করার চেষ্টা করবে। বেশ, যেটা বলছিলাম যে পৃথিবীতে যত পদার্থ আছে সব পদার্থ, সকলকে মানে সকল বস্তু চৌম্বক ক্ষেত্রে কিভাবে আচরণ করে অ্যাকর্ডিং টু দেয়ার বিহেভিয়ার whenever placed in a magnetic field। এই পদার্থগুলোকে মূলত 3টে অংশে শ্রেণী বিভাগ করা হয়েছে, মূলত 3টে অংশে। একটাকে তিরস্চৌম্বক, একটা পরাচৌম্বক, একটা অয়স্চৌম্বক। বেশ, তো প্রথমেই আমি বলে রাখি, আমরা চৌম্বক পদার্থ বলতে যেটা বোঝাই সেটা কিন্তু এটা। কিরকম আমি বলে রাখি, লোহা, নিকেল, কোবাল্ট, আমরা চৌম্বক পদার্থ বলতে সাধারণত এই 3টে পদার্থকে মিন করে থাকি। তো বলে রাখি, অয়স্চৌম্বক পদার্থের উদাহরণ হচ্ছে আয়রন, নিকেল, কোবাল্ট। সুতরাং এটা হচ্ছে মেইন চৌম্বক পদার্থ। এছাড়াও কিন্তু অন্য পদার্থকে কিভাবে আনছি দেখো গোটা ব্যাপারটা। তো প্রথমত বলে রাখি, একটা পদার্থ, যে কোনো পদার্থ, যে কোনো পদার্থ মানে কিন্তু সোনা, রূপো, যা খুশি, প্লাটিনাম, কপার সালফেট, হাইড্রোজেন, অক্সিজেন, যা খুশি বলতে পারো, যে কোনো পদার্থের কথা বলছি। কিছু কিছু পদার্থ আছে যে সমস্ত পদার্থকে যদি চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তাহলে মৃদু বিকর্ষণ বল অনুভব করে, স্লাইট রিপালশন। ঠিক সেই সমস্ত পদার্থ হচ্ছে তোমার তিরস্চৌম্বক পদার্থ। তাহলে তিরস্চৌম্বক পদার্থগুলোকে ক্ষেত্রে কি বলবো, এরা মৃদু বিকর্ষণ বল অনুভব করে, স্লাইট রিপালসিভ ফোর্স whenever they are placed in a magnetic field বা কোনো একটা ম্যাগনেটের সামনে আনা হবে। আচ্ছা, পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে কি, পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে এরা মৃদু আকর্ষণ বল অনুভব করে, স্লাইট অ্যাট্রাকটিভ নেচার। আর অয়স্চৌম্বক পদার্থ কি, অয়স্চৌম্বক পদার্থ তীব্র আকর্ষণ বল অনুভব করে। তো প্রথমে 3টের মূল যেটা ধর্ম, মূল যেটা ব্যাপার, সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম যে যদি কোনো একটা পদার্থ যদি চৌম্বক ক্ষেত্রে কিছু পরিমাণ বিকর্ষিত হয় তাহলে সেক্ষেত্রে সেই পদার্থটাকে বলবো তিরস্চৌম্বক পদার্থ। আর যদি খুব অল্প পরিমাণ আকর্ষণ বল অনুভব করে তাহলে সেটা হচ্ছে মৃদু আকর্ষণ বল। আর যদি তীব্র, সেটা হচ্ছে পরাচৌম্বক পদার্থ। আর যদি তীব্র আকর্ষণ বল অনুভব করে তাহলে সেটাকে বলবো অয়স্চৌম্বক পদার্থ। আচ্ছা, 2 নম্বর প্রপার্টি বলি। আচ্ছা, প্রথমত বলি, মনে করো এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে, সাপোজ এদিকে আছে নর্থ পোল, এদিকে আছে সাউথ পোল। এইভাবে তুমি একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করেছো। তো তুমি নিশ্চয়ই জানো যে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে বলরেখাগুলো অতিক্রম করে। তাহলে আমি বলতে পারি এই অংশটা, এই নর্থ পোল থেকে সাউথ পোলের মাঝখানে যে রিজিয়নটা আছে সেই রিজিয়নটা হচ্ছে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড রিজিয়ন। এবং তুমি জানো যে এই দিকটা কিন্তু উইক ম্যাগনেটিক ফিল্ড রিজিয়ন। মানে কোনো একটা ম্যাগনেটের কথা যদি বলো তাহলে ম্যাগনেটের সবথেকে বেশি আকর্ষণ বল অনুভূত হয় এই অংশটুকু। এই অংশটুকুতে কিন্তু কোনো আকর্ষণ বল অনুভূত হয় না, এটা সবসময় মনে রাখবে। তাহলে এই রিজিয়নটা হচ্ছে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড রিজিয়ন।
তো আমি যদি কোনো একটা তিরস্চম্বক পদার্থকে এইভাবে রেখে দিই, সাপোজ একটা সুতোর সাহায্যে, এটা একটা ম্যাগনেটিক সাবস্টেন্স, ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, এটাকে সুতোর সাহায্যে ঝুলিয়ে দিয়েছি। এবার এই পদার্থটাকে যদি শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে রেখে দিই, দেখা যাবে এটা আস্তে 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 ঘুরে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি যদি চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তাহলে স্ট্রং রিজিয়ন থেকে উইক রিজিয়নের দিকে ঘুরে যায়, ঠিক? তার মানে আমি বলতে পারি এটি প্রবলতর অংশ থেকে দুর্বলতর অংশে গমন করে। তাহলে প্রবলতর অংশ থেকে দুর্বলতর, it moves from the strongest part to the weakest part of the magnetic field whenever it is suspended freely। অর্থাৎ কোন শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে যদি রাখা হয় তাহলে দেখা গেছে এটা প্রবলতর অংশ থেকে ধীরে ধীরে দুর্বলতর অংশে গমন করে। কারণ তো বললাম তো বিকর্ষণ বল মানে সরে যেতে থাকে, ম্যাগনেটিক ফিল্ডটা তার কাছে গ্রহণযোগ্য নয়, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হয়, তুমি যদি এটাকে একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, সাপোজ তুমি যদি এটাকে ঘুরিয়ে রেখে দিলে, সাপোজ এইভাবে যদি ঘুরিয়ে রেখে দাও, তাহলে দেখা যাবে খুব আস্তে 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 সে স্ট্রঙ্গার রিজিয়নে চলে গেল। তার মানে আমি বলতে পারি এটার ক্ষেত্রে উল্টোটা, এটা দুর্বলতর অংশ থেকে প্রবলতর অংশে গমন করে যখন সেটা চৌম্বক ক্ষেত্রে রেখে দেওয়া হয়, এবং সেটা ধীরে ধীরে, এই কথাটাও বলতে হবে, খুব ধীরে দুর্বলতর অংশ থেকে প্রবলতর অংশে গমন করে। এটাও কিন্তু দুর্বলতর অংশ থেকে প্রবলতর অংশে গমন করে, কিন্তু দ্রুত। মানে তুমি যদি একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সকে, একটা লোহার টুকরোকে চৌম্বক ক্ষেত্রে রাখছো, কিন্তু এইভাবে উইক রিজিয়নে রাখছো, দেখা যাবে রাখার সঙ্গে সঙ্গে এইভাবে ঘুরে গেল, ঠিক আছে? তাহলে পার্থক্য বোঝা গেল। এটাকে যদি রাখি তাহলে প্রবলতর থেকে দুর্বলতর, এই দুটো দুর্বলতর থেকে প্রবলতর, কিন্তু প্যারাম্যাগনেটিক হলে ধীরে ধীরে, আর অয়স্চুম্বক পদার্থ হলে দ্রুত, ঠিক? 3 নম্বর। আচ্ছা, যদি যদি মনে করো এরকম একটা রিজিয়ন, এরকম একটা জায়গা থাকে যে কোনো একটা চৌম্বক ক্ষেত্রে তুমি একটা অয়স্চুম্বক পদার্থকে রাখলে, সাপোজ এই একটা চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রে যদি তুমি এই অয়স্চুম্বক পদার্থটাকে রাখো, সাপোজ এটা অয়স্চুম্বক পদার্থ, তো দেখা যাবে এর মধ্যে যে বলরেখাগুলো আছে সেই বলরেখাগুলো সব, এটা প্রথমে মাঝখানে একটা যেমন আছে সেরকম, বলরেখাগুলো আস্তে আস্তে বাইরের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে। বলরেখা সম্পর্কে তোমাদের ধারণা আছে, নর্থ পোল থেকে সাউথ পোল পর্যন্ত কাল্পনিক কিছু রেখা এইভাবে কল্পনা করা যায়। তো সেই বলরেখাগুলো দেখা যাবে যদি ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সকে রেখে দিই, তাহলে বলরেখাগুলোর নেচার হয়ে যাবে এরকম। অর্থাৎ যত চৌম্বক বলরেখা আছে সেই চৌম্বক বলরেখাগুলো কেউ ওই সাবস্টেন্সের ভেতর দিয়ে যাবার চেষ্টাই করবে না, মানে যেতে চাইবে না, সবাই চাইবে বাইরের দিকে যেতে। এটা হচ্ছে তোমার তিরস্চৌম্বক পদার্থের ক্ষেত্রে। আচ্ছা, এটা হচ্ছে তোমার তিরস্চৌম্বক পদার্থের ক্ষেত্রে। এটা যদি তোমার ম্যাগনেটিক সাবস্টেন্স হয়, তুমি একটা চৌম্বক ক্ষেত্রে রেখেছো, তাহলে দেখা যাবে বাকি বলরেখাগুলো সব ওই পদার্থের বাইরে দিয়ে যাবার চেষ্টা করছে। আচ্ছা, পরাচৌম্বক পদার্থ হলে কি রকম হবে? যদি পরাচৌম্বক পদার্থ হয় তাহলে সেক্ষেত্রে বলরেখাগুলো কিছুটা হলেও ভেতর দিকে যাবার চেষ্টা করবে। এটা হচ্ছে পরাচৌম্বক পদার্থের নেচার। আর যদি তোমার ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স হয়, এই মনে করো একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, তাহলে সেক্ষেত্রে বলরেখাগুলো বেশি বেশি করে পদার্থের মধ্য দিয়ে যাবার চেষ্টা করবে, এরকম হয়ে যাবে নেচার। আশা করছি পার্থক্য বোঝা যাচ্ছে। মানে কোনো একটা পদার্থকে যদি চৌম্বক ক্ষেত্রে রেখে দিই, দেখা যাবে বলরেখাগুলো যদি বাইরের দিকে যায় তাহলে তিরস্চৌম্বক, যদি কিছু পরিমাণ কাছে আসার চেষ্টা করে তাহলে পরাচৌম্বক, আর সমস্ত বলরেখাগুলো ভেতর দিকে যাবার চেষ্টা করছে তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। আচ্ছা, 4 নম্বর বলে রাখি মিউ, চৌম্বক ভেদ্যতা বা আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, তার মান দিয়েও কিন্তু পদার্থগুলোকে ভাগ করা যায়। যেমন বলে রাখি মিউর মান <1, কার ক্ষেত্রে? তিরস্চৌম্বক পদার্থের ক্ষেত্রে।
ক্ষেত্রে মিউ হচ্ছে গ্রেটার দেন 1, কিন্তু খুব বেশি নয়, ক্ষুদ্র, অল্প মানের, একের থেকে বেশি কিন্তু মিউর মান হচ্ছে অল্প। আর এটার ক্ষেত্রে কি মিউর মানটা হচ্ছে অনেক অনেক বেশি, প্রায় 10⁶ পর্যন্ত হতে পারে। ঠিক। আচ্ছা, নেক্সট চলে এসো সাসেপ্টিবিলিটি, যেটাকে আমরা কে দিয়ে প্রকাশ করেছিলাম, চৌম্বক প্রবণতা। এটার ক্ষেত্রে চৌম্বক প্রবণতা নেগেটিভ, এটার ক্ষেত্রে চৌম্বক প্রবণতা পজিটিভ কিন্তু অল্প মানের, আর এটার ক্ষেত্রে চৌম্বক প্রবণতা অনেক অনেক বেশি। ঠিক আছে, বেশ। এবার বলে রাখি এটার ক্ষেত্রে কে এর মান উষ্ণতার উপর নির্ভর করে না, এটার ক্ষেত্রে কে এর মান উষ্ণতার উপর নির্ভর করে এবং ব্যস্তানুপাতিক সম্পর্ক মেনে চলে। আর এটার ক্ষেত্রে কে এর মান উষ্ণতার উপর নির্ভর করে কিন্তু অনেকটা কমপ্লিকেটেড নেচারে। আমি এই জিনিসটা একটু বলি, এই যে কে বললাম, আগের দিন আলোচনা করেছি চৌম্বক প্রবণতা বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। তো দেখা গেছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রে, এটা তো নেগেটিভ বললাম, মানটা উষ্ণতার উপর ডিপেন্ড করে না, কিন্তু পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে কে এর মান দেখা গেছে প্রপোর্শনাল টু 1/k, এবং এখান থেকে তুমি একটা কনস্ট্যান্ট নিয়ে আসছো যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করলাম। এই সিটাকে বলা হয় কিউরি কনস্ট্যান্ট, কুরি। বিজ্ঞানী কুরি তিনি এটা নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন, তাই এটাকে বলা হয় কুরি কনস্ট্যান্ট। ঠিক আছে, অর্থাৎ যত উষ্ণতা বাড়বে কে এর মান কমতে থাকবে। কিন্তু যখন ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রে যাব তখন কিন্তু এরকম ব্যস্তানুপাতিক সম্পর্ক অনুসারে কিন্তু চলে না, অনেকটা কমপ্লিকেটেড প্রসেস, এবং মোটামুটি ফর্মুলাটা হচ্ছে C/T - থিটা। আর একটা বাড়তি উষ্ণতার কনসেপ্ট আসবে, এবং ভ্যারিয়েশনটা কোনো একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে, যেমন আমি এটার ক্ষেত্রে বলতে পারি ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটার ক্ষেত্রে কিন্তু সেরকম নয়। সুতরাং এত বলার দরকার নেই, তুমি বলবে কে এর মান উষ্ণতার উপর নির্ভর করে না, কে এর মান ব্যস্তানুপাতিক ভাবে নির্ভর করে, কে এর মান উষ্ণতার উপর নির্ভর করে কিন্তু অনেকটা কমপ্লিকেটেড নেচারে। মানে সাধারণ আমি বলতে পারি না যে ব্যস্তানুপাতিক সম্পর্ক এইভাবে নয়। ঠিক আছে, আচ্ছা বেশ, কতগুলো হলো, 6টা হলো। আচ্ছা, এবার বলে রাখি ধারণ ক্ষমতা। আগের দিন আলোচনা হচ্ছে রিটেনটিভিটি। ধারণ ক্ষমতা মানে কি, কোনো একটা চৌম্বক পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলাম, এবার সেখান থেকে যদি আমি চৌম্বক পদার্থটাকে তুলে নিই, কিছু কিছু পদার্থের ক্ষেত্রে দেখা যায় তার মধ্যে ম্যাগনেটিক প্রপার্টিটা থেকে যায়, সেই ধরে রাখার ক্ষমতাটাকে বলা হচ্ছে চৌম্বক ধারণ ক্ষমতা। তো বলে রাখি এই পদার্থের চৌম্বক ধারণ ক্ষমতা নেই, এই পদার্থের চৌম্বক ধারণ ক্ষমতা নেই, কিন্তু এই পদার্থের চৌম্বক ধারণ ক্ষমতা আছে। আচ্ছা, বলে রাখি এই পদার্থের 20 বিন্দু নেই, কিউরি পয়েন্ট, 20 বিন্দু বা 20 উষ্ণতা পাওয়া যায় না, বলছি পরে। এটার ক্ষেত্রেও 20 বিন্দুর কনসেপ্ট নেই, কিন্তু এটার ক্ষেত্রে 20 বিন্দুর কনসেপ্ট আছে। 7 8টা হয়ে গেল। এবার কতগুলো উদাহরণ আমি দিই, যেমন ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স উদাহরণ হচ্ছে অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো হচ্ছে তোমার ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। বা তুমি বলতে পারো কপার, সিলভার, গোল্ড, এগুলো হচ্ছে সব ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ঠিক আছে, তাহলে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স কোনগুলো, অন্য রকমের, যেমন অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, প্লাটিনাম, এগুলো হচ্ছে তোমার প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। আর ফেরোম্যাগনেটিক তো আমি আগেই বলেছি, এছাড়া আছে ম্যাঙ্গানিজ, টিন, এগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক। আর ফেরোম্যাগনেটিক হচ্ছে আয়রন, নিকেল, কোবাল্ট। যদি তোমার যে কোনো একটা পদার্থ বলে, সাপোজ যদি প্যারাম্যাগনেটিক, তাহলে 1 2 3 4 করে এই ধর্মগুলো লিখে দেবে। যদি ডায়াম্যাগনেটিক বলে 1 2 3 4 করে লিখে দেবে। আর যদি কম্পারেটিভ স্টাডি থাকে, তাহলে তোমার কত নাম্বার দেওয়া আছে তার উপর ভিত্তি করে, সাপোজ 2 নম্বর দেওয়া আছে, তোমার 8টা লেখার দরকার নেই। 2 নম্বর দেওয়া থাকলে কম্পারেটিভ স্টাডি তুমি 4টা পয়েন্ট লিখবে সাফিসিয়েন্ট। 3 নম্বর দেওয়া থাকলে 6 নম্বর, 3 নম্বর দেওয়া থাকে না। সুতরাং যেমন কোশ্চেন দেবে সেইভাবে তুমি গোটা ব্যাপারটা আলোচনা করবে। আচ্ছা, যেটা আলোচনা করলাম না, করতে হবে, সেটা হচ্ছে 20 বিন্দু বা 20 উষ্ণতা। এই ব্যাপারটা কি, তো এই ব্যাপারটা একটু বলে রাখি, যদি কোনো একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, অয়স্চুম্বক পদার্থ, বাকিগুলোর কথা বলছি না, তার কারণ হচ্ছে বাকিগুলোর মধ্যে সেই হিসেবে চৌম্বক ধর্ম পাওয়া যায় না, ওইভাবে শ্রেণী বিভাগ করেছে। পরে আরো অন্যভাবে তুমি এই শ্রেণী বিভাগটা করবে ম্যাগনেটিক মোমেন্ট দিয়ে, তো অত আলোচনা আমাদের এখানে নেই। তো বলে রাখি, কোনো একটা চৌম্বক পদার্থকে যদি আমি উত্তপ্ত করতে থাকি, যদি তোমার ধারণা আছে এটা, যে একটা পদার্থকে যদি আমি উত্তপ্ত করি তাহলে সেই পদার্থটা তার চৌম্বক ধর্ম হারিয়ে ফেলে,
ইট লুজেস ইট ম্যাগনেটিক প্রপার্টি। তাহলে একই রকম ভাবে যে কোনো অয়স্চম্বক পদার্থকে, লোহা হোক, নিকেল হোক, কোবাল্ট হোক, যদি তুমি আস্তে আস্তে উত্তপ্ত করতে থাকো তাহলে কিছুক্ষণ পর দেখা যাবে সেটার ম্যাগনেটিক প্রপার্টিটা আস্তে আস্তে কমে গেছে, এবং একটা নির্দিষ্ট উষ্ণতায় যদি উত্তপ্ত করতে পারো তাহলে সেক্ষেত্রে দেখা যাবে ওর ম্যাগনেটিক প্রপার্টি সবটাই লস্ট হয়ে গেছে, এবং সেটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটা অলমোস্ট প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সে পরিণত হয়েছে। ফেরো থেকে একদম প্যারা হয়ে যাবে কখন? এই একটা পার্টিকুলার উষ্ণতায় উত্তপ্ত করতে। এই পার্টিকুলার উষ্ণতাটাকে বলা হচ্ছে কুরি উষ্ণতা বা কিউরি টেম্পারেচার। তাহলে কুরি উষ্ণতাকে বলে, কুরি উষ্ণতা হচ্ছে এমন একটা উষ্ণতা যে উষ্ণতায় কোনো অয়স্চুম্বক পদার্থকে উত্তপ্ত করলে পদার্থটি তার অয়স্চুম্বকত্ব হারিয়ে ফেলে এবং পরাচুম্বকে পরিণত হয়, তাকে ওই পদার্থের কুরি উষ্ণতা বলে। যেমন নিকেলের ক্ষেত্রে এই উষ্ণতার মান হচ্ছে প্রায় 350 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ একটা নিকেলের টুকরোকে যদি ওই উষ্ণতায় উত্তপ্ত করতে পারো দেখা যাবে নিকেলের মধ্যে যেটা ফেরোম্যাগনেটিক প্রপার্টি একদম চলে যাবে। নেক্সট যেটা আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ, ভূচুম্বকত্বের মূল উপাদান। ভূচুম্বকত্বের মূল উপাদান বা রাশি, the fundamental components of Earth's magnetic field। আমাদের মোটামুটি ধারণা আছে, তোমরা আগেও পড়েছো যে পৃথিবী কিন্তু নিজস্ব একটা চৌম্বকত্ব আছে। সেই জন্য তোমরা এরকম ভাবে পড়েছিলে যে একটা চৌম্বক পদার্থকে, লোহাকে যদি মাটির ভেতর দীর্ঘদিন পুঁতে রাখা হয় দেখা যায় সেটা সাময়িক, সেটা কিন্তু কিছুটা হলো ম্যাগনেটিজম অ্যাক্টিভেট করেছে। আচ্ছা, পৃথিবীর নিজস্ব যে চৌম্বক ক্ষেত্র আছে, মনে করো কোনো একটা জায়গায় চৌম্বক ক্ষেত্র যে কথাটা বললাম, কোনো একটা স্থানে কতটা আছে, কোন দিকে আছে, বা তুমি দেখো যে নো কম্পাস পড়েছো, বা তুমি বলতে পারো ওই কম্পাস দেখে সাধারণ ব্যাপার সবসময় উত্তর দক্ষিণমুখী হয়ে থাকে। কেন হয়ে থাকে? কারণ বলা হয় পৃথিবীর একটা নিজস্ব চৌম্বক ক্ষেত্র রয়েছে। তো কোন স্থানে কতটা সেটা জানার জন্য যে সমস্ত রাশি আমাকে জানতে হয় সেই সমস্ত রাশিগুলোকে বলা হয় ভূচুম্বকত্বের মূল উপাদান। অর্থাৎ ভূচুম্বকত্ব সম্পর্কিত যে তিনটে রাশির সাহায্যে আমরা ভূপৃষ্ঠের যে কোনো স্থানের চৌম্বক ক্ষেত্র সম্পর্কে যাবতীয় ধারণা পেতে পারি, সেই রাশিগুলোকে বলা হচ্ছে ভূচুম্বকত্বের মূল উপাদান। এবং তোমাকে বলে রাখি মেনলি তিনটে রাশি যদি আমি জানতে পারি তাহলে সেই স্থানে চৌম্বক পদার্থের, কোনো একটা চৌম্বক পদার্থের আচরণ কেমন হবে, মানে তার চৌম্বক ক্ষেত্র কত, সেটা কোন দিকে ওরিয়েন্টেড, এগুলো যাবতীয় তথ্য আমি দিয়ে দিতে পারবো। সেই তিনটে রাশি কি কি এক এক করে আলোচনা করি। প্রথমে হচ্ছে চ্যুতিকোণ বা বিচ্যুতিকোণ। বিচ্যুতিকোণকে সাধারণত থিটা দিয়ে প্রকাশ করা হয়। বিনতিকোণ এটাকে সাধারণত ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়, সরি এটাকে থিটা দিয়ে প্রকাশ করা হয়। এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিপ। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। আর লাস্ট হচ্ছে ভূচুম্বকত্বের আনুভূমিক উপাংশ। আলোচনা করছি আস্তে আস্তে। হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক। দেখো প্রথমত জানতে হবে এই রাশিগুলো কোনটা কোনটা, ঠিক আছে? আচ্ছা, প্রথমে বলি বিচ্যুতিকোণ। আচ্ছা, বিচ্যুতিকোণের ব্যাপারটা বলতে গেলে তোমাকে গোটা ব্যাপারটা আরেকবার এইভাবে বলি, যেটা মনে করো আমাদের পৃথিবী। আচ্ছা, আমি জানি এটা হচ্ছে আর্থের নর্থ পোল, আর্থের সাউথ পোল, জিওগ্রাফিক নর্থ পোল, জিওগ্রাফিক সাউথ পোল। কিন্তু আমি জানি যে জিওগ্রাফিক নর্থ পোলের সঙ্গে ম্যাগনেটিক নর্থ পোল মেলে না, জিওগ্রাফিক সাউথ পোলের সঙ্গে ম্যাগনেটিক সাউথ পোল মেলে না। এটা তোমরা আগে পড়েছো যে এখানে যদি জিওগ্রাফিক নর্থ পোল হয় দেখা গেছে ম্যাগনেটিক নর্থ পোলটা অনেকটা শিফটেড। একই রকম ভাবে জিওগ্রাফিক যেটা সাউথ পোল বলছো সেখানে ম্যাগনেটিক সাউথ পোলটা থাকে না, অনেকটা শিফটেড থাকে। তাহলে ম্যাগনেটিক যেটা অ্যাক্সিস হবে সেটা মোটামুটি এরকম হয়ে যাবে।
তোমরা পড়েছিলে বোধহয় যে নর্থ পোলটা নর্থ মেরু থেকে অনেকটা শিফটেড, প্রায় কানাডার কাছাকাছি কোনো একটা স্থানে থাকে। একই রকম ভাবে সাউথ পোলটা যেখানে হবার কথা সেখান থেকে প্রায় কয়েক হাজার কিলোমিটার শিফটেড হয়ে অবস্থায় আছে। তো এখান থেকে আমি দুটো রাশি পড়বো, ওই দুটো রাশি না জানলে আমি এইগুলোকে ব্যাখ্যা করতে পারবো না। প্রথমত বলে রাখি, ভৌগোলিক মধ্যতল, জিওগ্রাফিক মেরিডিয়ান, ভৌগোলিক মধ্যতল আর চৌম্বক মধ্যতল, ম্যাগনেটিক মেরিডিয়ান, এই দুটো যদি ভালোভাবে না জানা থাকে তাহলে সেক্ষেত্রে আমি ওই রাশিগুলো ব্যাখ্যা করতে পারবো না। কাকে বলা হয় ভৌগোলিক মধ্যতল? তো বলে রাখি কোনো একটা স্থান, সাপোজ এই একটা স্থান, বলছে ভৌগোলিক উত্তর মেরু, ভৌগোলিক দক্ষিণ মেরু এবং কোন স্থানের মধ্য দিয়ে লম্বভাবে যদি আমি কোনো তল কল্পনা করতে পারি তাহলে সেটাকে আমি বলবো ভৌগোলিক মধ্যতল। আবার বলছি, জিওগ্রাফিক নর্থ পোল, সাপোজ নর্থ পোল এইখানটায়, জিওগ্রাফিক সাউথ পোল এবং সেই স্থানের মধ্য দিয়ে লম্বভাবে অঙ্কিত কোন কাল্পনিক তলকে বলা হচ্ছে ভৌগোলিক মধ্যতল বা জিওগ্রাফিক মেরিডিয়ান। মানে তিনটে পয়েন্ট তোমার খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে জিওগ্রাফিক নর্থ পোল, ইট মাস্ট পাস থ্রু জিওগ্রাফিক নর্থ পোল, জিওগ্রাফিক সাউথ পোল এবং যে স্থানের কথা বলছো থ্রু দ্যাট রিজিয়ন। একই রকম ভাবে যদি চৌম্বক মধ্যতলের কল্পনা করি তাহলে সেক্ষেত্রে চৌম্বক উত্তর মেরু, চৌম্বক দক্ষিণ মেরু এবং সেই স্থানের মধ্য দিয়ে আমি যদি কোনো কাল্পনিক তল আঁকতে পারি তাহলে সেই তলটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান। তাহলে কোনটা জিওগ্রাফিক মেরিডিয়ান কোনটা ম্যাগনেটিক মেরিডিয়ান ব্যাপারটা বোঝা যাচ্ছে। এবার বলে রাখি, এই দুটো তলের মধ্যবর্তী যেটা কোণ, অবভিয়াসলি তুমি দেখতে পাচ্ছ দুটো তলের মধ্যে একটা কোণ আছে, সেই কোণটাকে বলা হচ্ছে বিচ্যুতি কোণ, অ্যাঙ্গেল অফ ডিপ। সরি, এটা উল্টোটা, ম্যাগনেটিক এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হবে, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ডিপ, রাইট। তাহলে অ্যাঙ্গেল বিটুইন দ্য জিওগ্রাফিক মেরিডিয়ান এন্ড ম্যাগনেটিক মেরিডিয়ান, অর্থাৎ ভৌগোলিক মধ্যতল এবং চৌম্বক মধ্যতলের মধ্যবর্তী কোণটাকে বলা হচ্ছে বিচ্যুতি কোণ, ঠিক আছে। আচ্ছা, এবার আমি গোটা জিনিসটাকে একটু অন্যভাবে আঁকছি। এই আঁকাটাকে তুমি খেয়াল রাখবে, কোত্থেকে আসছে আশা করছি বোঝা গেল। আমি গোটা ব্যাপারটাকে এইভাবে দেখাবো, সাপোজ এটা হচ্ছে জিওগ্রাফিক মেরিডিয়ান, ভৌগোলিক মধ্যতল। তাহলে চৌম্বক মধ্যতলকে আমি একটু কোণ করে আঁকতে পারি, আমি এইভাবে নাম দিয়ে দিচ্ছি। সাপোজ আমি নাম দিলাম এ বি সি ডি, এটা হচ্ছে তোমার ভৌগোলিক মধ্যতল, আর বি সি ই এফ এটা হচ্ছে চৌম্বক মধ্যতল। এই দুটো তলের যেটা মধ্যবর্তী কোণ সেটাকে আমি বললাম বিচ্যুতি কোণ, আমি নাম দিলাম ডেল্টা, ঠিক আছে। আমরা কিন্তু সবকিছু যেহেতু ম্যাগনেটিক প্রপার্টি নিয়ে আলোচনা করছি, সুতরাং আমাদের সবকিছু আলোচনা হবে চৌম্বক মধ্যতলে। আচ্ছা, এবার চৌম্বক মধ্যতলে কিভাবে করব দেখো। প্রথমে চলে আসো বিনতি কোণ, প্রথম কোণটা হয়ে গেছে বিনতি কোণ। বিনতি কোণ কি বলছে? বলছে যদি কোনো একটা ম্যাগনেটিক সাবস্টেন্সকে বা ম্যাগনেটিক নিডলকে যদি আমি এভাবে সুতোর সাহায্যে বেঁধে ঝুলিয়ে দিই তাহলে দেখা যায় সেই ম্যাগনেটিক সাবস্টেন্সটা উত্তর দক্ষিণমুখী হয়ে আছে, কিন্তু এই উত্তর দক্ষিণমুখী হয়ে থাকার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার যদি খুব মাইনিউটলি খেয়াল করে দেখা যায় তাহলে দেখা যায় সেই নর্থ পোলটা হয় কিছুটা নিচের দিকে নেমে আছে অথবা কিছুটা উপর দিকে উঠে আছে, মানে একদম স্ট্রেট থাকে না, কিছুটা নেমে থাকে অথবা কিছুটা উঠে থাকে, অর্থাৎ আনুভূমিকের সঙ্গে একটা নির্দিষ্ট কোণ করে থাকে। সেই আনুভূমিকের সঙ্গে যে নির্দিষ্ট কোণ করে থাকে সেই কোণটাকে বলা হচ্ছে বিনতি কোণ। মানে তুমি ভাবতে পারো এটা যদি একটা ম্যাগনেটিক নিডল হয়, যে ম্যাগনেটিক নিডলটা আছে এবিসিডি দিয়েছি, তো বি নামটা থাক থাক, ম্যাগনেটিক নিডলটা এইভাবে অবস্থান করে, এটা হচ্ছে ম্যাগনেটিক নিডলের অবস্থান। তুমি চাইলে বাকিটা পুরোটা আঁকতে পারো, এত কিছু লেখা এটা হচ্ছে ম্যাগনেটিক নিডলটার অবস্থান, বোঝা গেল। তাহলে কোনো একটা স্থানে কোনো একটা ম্যাগনেটিক নিডল বা কোনো একটা ম্যাগনেটিক সাবস্টেন্সকে যদি সুতোর সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় তার নর্থ পোলটা আনুভূমিকের সঙ্গে, এক্ষেত্রে আনুভূমিক কোণটা এফ বি, এই এফ বিটা হচ্ছে তোমার আনুভূমিক তল, চৌম্বক মধ্যতলের কথা বলছি, আনুভূমিক তলের সঙ্গে একটা নির্দিষ্ট কোণে নেমে থাকে বা উঠে থাকে। আমি নিচে নেমে থাকার কথাই ভাবলাম, সে যে কোণটা করছে সেই কোণটাকে বলা হচ্ছে, আমি ম্যাগনেটিক নিডলটাকে মুছে দিলাম,
পরীক্ষায় আঁকার সময় এই স্ট্রেট লাইনটা দিলেই হবে। এই কোণটাকে বলা হচ্ছে তোমার বিরতি কোণ। তাহলে আমি বলতে পারি, আমি জানি যে ম্যাগনেটিক নিডলটা যে মুভ করে থাকে সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তাহলে আমি বলতে পারি পৃথিবীর যেটা ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডটা এই বরাবর আছে, এটাকে আমি বলছি আই, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে? এবার এই আইটাকে আমি দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি, একটা এই দিকের কম্পোনেন্ট, একটা এই দিকের কম্পোনেন্ট। এটাকে ভার্টিক্যাল কম্পোনেন্ট ভি বললাম, আর এটাকে তোমার হরাইজন্টাল কম্পোনেন্ট এইচ বললাম। এবং তুমি ভেক্টরের কনসেপ্ট থেকে বলতে পারো এইচ মাস্ট বি ইকুয়াল টু আই cos থিটা আর ভি ইকুয়াল টু আই sin থিটা। এই রাশিটাকে বলা হয় পৃথিবীর ভূচুম্বকত্বের আনুভূমিক উপাংশ। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। কেন এটা ইম্পর্টেন্ট, এটা কেন ইম্পর্টেন্ট নয়, আমি আস্তে আস্তে আলোচনা করছি। তাহলে তিনটে জিনিসই কিন্তু আমি করে ফেললাম, বিচ্যুতি কোণ, বিনতি কোণ আর ভূচুম্বকত্বের আনুভূমিক উপাংশ। আমি গোটা ব্যাপারটা আরেকবার বলছি। বিচ্যুতি কোণ কোনটা? যে ভৌগোলিক মধ্যতল আর চৌম্বক মধ্যতল, এদের মধ্যবর্তী কোণকে বিচ্যুতি কোণ বলে। খুব সিম্পল ডেফিনিশন, ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। আর বিনতি কোণ কোনটা? যদি কোনো একটা চৌম্বক পদার্থকে সুতোর সাহায্যে ঝুলিয়ে দিই অথবা কোনো চুম্বক শলাকার কথা যদি বলি, তাহলে কোনো একটা স্থানে সেটা আনুভূমিকের সঙ্গে যতটা কোণ করে থাকে, সেটা নিচের দিকেও হতে পারে উপর দিকেও হতে পারে, যতটা কোণ করে থাকে তাকে বলা হচ্ছে তোমার বিনতি কোণ। আর আনুভূমিক উপাংশ কি? পৃথিবীর ভূচুম্বকত্বের যা মান আছে তার আনুভূমিক উপাংশকেই ভূচুম্বকত্বের আনুভূমিক, মানে যদি ভেঙে দিই তাহলে সেক্ষেত্রে তার আনুভূমিক উপাংশটাকেই গুরুত্বপূর্ণ ধরে নেওয়া হয়, এবং সেটাই হচ্ছে h ইকুয়াল টু i cos থিটা। এবার তুমি একটা জিনিস দেখো, এখান থেকে কিন্তু খুব অঙ্ক আছে, মানে এখান থেকে তুমি খুব সুন্দর করতে পারো। দেখো tan থিটা, আমি এখান থেকে tan থিটা ইকুয়াল টু কি বলতে পারি? v বাই h। আবার এখান থেকে যদি বর্গ করে যোগ করে দিই, দেখো h স্কয়ার প্লাস v স্কয়ার ইকুয়াল টু i স্কয়ার। তাহলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আমি এইভাবেও বের করে দিতে পারি, এটা হয়ে যাবে h স্কয়ার প্লাস v স্কয়ার। এগুলো তোমাদের কাছে ক্যালকুলেশন নতুন নয়, কিন্তু মনে রাখবে এটা দিয়ে কিন্তু তোমার অঙ্ক আসে। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখো, যে আমরা সবটাই আলোচনা করলাম চৌম্বক মধ্যতলে, কোনো কোনো বছর কিন্তু ভৌগোলিক মধ্যতলেও প্রশ্ন এসেছে। তাহলে আমাকে যদি বলে আয়ের মান দিয়ে দিল, সাপোজ নিয়ে বললো চৌম্বক মধ্যতলে আনুভূমিক উপাংশ কত, উল্লম্ব উপাংশ কত, বেরিয়ে গেল। কিন্তু যদি বলে ভৌগোলিক মধ্যতলে নির্ণয় করো, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, ভৌগোলিক মধ্যতলে যদি এটার উপাংশ নিই, এটার উপাংশ ওইভাবে না নিয়ে আমি h এর এই বরাবর উপাংশ নিচ্ছি, h এর এই বরাবর উপাংশ কত হবে? h cos ডেল্টা। মানে ভৌগোলিক মধ্যতলে উপাংশ হয়ে যাচ্ছে h cos ডেল্টা, আর উল্লম্ব উপাংশ মধ্যে কি? সাপোজ আমি v ড্যাশ বললাম, তাহলে যখন আমি এই আলোচনাটা যেটা করলাম সেটা হচ্ছে সবটাই কিন্তু ইন ম্যাগনেটিক মেরিডিয়ান। যখনই আমি জিওগ্রাফিক মেরিডিয়ানে চলে যাব, তখন উপাংশগুলোর মান কত হবে? h ড্যাশ ইকুয়াল টু হয়ে যাবে h cos ডেল্টা, আর v ড্যাশ ইকুয়াল টু হয়ে যাবে v। দেখো v ড্যাশ আর v কিন্তু উল্লম্ব উপাংশটা সেম, তার মানে v ড্যাশ ইকুয়াল টু তুমি বলতে পারো i sin থিটা। সেজন্য উল্লম্ব উপাংশটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় না, কারণ ওটা কিসের জন্য আসছে, কোন তলে আসছে, যেহেতু কমন হয়ে যাচ্ছে, সেই জন্য উল্লম্ব উপাংশ নিয়ে বেশি কথা বলা হয় না। যা কিছু বলা হয় আনুভূমিক উপাংশ, কারণ দুটো তলে দেখো আনুভূমিক উপাংশ আলাদা, তাই না? যে পরীক্ষায় যদি অঙ্ক থাকে কোনটাই কি, তাহলে এই ছবিটা মনে রাখবে, এবং কোত্থেকে কি আসছে, ম্যাগনেটিক মেরিডিয়ান, জিওগ্রাফিক মেরিডিয়ান সবটাই আমি তোমাকে ছবি এঁকে দেখিয়ে দিলাম। ওই ব্যাপারটা তোমাকে খেয়াল রেখে সব অঙ্কগুলো করে ফেলতে হবে। ঠিক আছে? কিরকম অঙ্ক থাকে আমি তোমাকে ধারণা দিই, কিছু ধারণা দিচ্ছি। দেখো খুব সহজ অঙ্কই থাকে মেনলি, আবার অন্য রকমের অঙ্কও দেয়, আমি সব রকমই আলোচনা করছি। একদম সিম্পল টাইপের যে অঙ্কগুলো দেয় প্রথমে সেগুলো আলোচনা করি। বলছে কোনো একটা স্থানে ভূচম্বক ক্ষেত্রের বিনতি কোণ 30 ডিগ্রি এবং আনুভূমিক উপাংশ 0.36 ওরস্টেড। তাহলে h ইকুয়াল টু দেওয়া আছে 0.36 ওরস্টেড, আর বিনতি কোণ বলেছে 30 ডিগ্রি। বিনতি কোণ মনে রাখবে, বিনতি কোণ মানে হচ্ছে কিন্তু থিটাটা। আচ্ছা, ওই স্থানের উল্লম্ব উপাংশের মান নির্ণয় করো। খুব সিম্পল অঙ্ক হয়ে গেল, যে আমি জানি tan থিটা ইকুয়াল টু v বাই h, তোমাকে v বার করতে বলেছে, তাহলে v ইকুয়াল টু হচ্ছে h tan থিটা। খুব সিম্পল, 0.36 tan 30 মানে 1/√3, যা আসবে সেটাই উত্তর হবে।
পোস্টের এককে হবে। আচ্ছা আচ্ছা, এরকম প্রশ্ন দেয় কোন স্থানের কোন স্থানে আনুভূমিক এবং উল্লম্ব উপাংশ সমান, মানে সাম রিজিয়ন v ইকুয়াল টু h, ওই স্থানের থিটা কত। তো খুব সিম্পল অঙ্ক হয়ে গেল, v ইকুয়াল টু i sin থিটা, আর এটা হয়ে যাচ্ছে i cos থিটা। বিনতি কোণ যদি থিটা হয় তাহলে একটা লিখতে পারি i i কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে tan থিটা ইকুয়াল টু 1, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে যে স্থানে তোমার উল্লম্ব এবং আনুভূমিক উপাংশ সমান হবে সেই স্থানে থিটা ইকুয়াল টু হয়ে যাবে 45 ডিগ্রি। ঠিক আছে, আর কোথায় ম্যাক্সিমাম হবে? অবভিয়াসলি নিরক্ষরেখায় ম্যাক্সিমাম হবে, আর তোমার মেরুতে তোমার আনুভূমিক উপাংশটা 0 হয়ে যাবে। আচ্ছা, এবার এইরকম অঙ্ক দিয়েছে মিশিয়ে, যে বিনতি কোণ বিচ্যুতি কোণ মিশিয়ে কিরকম অঙ্ক দিচ্ছে দেখো। দেখো প্রথমে বলছে যে কোন স্থানের বিচ্যুতি কোণ 30 ডিগ্রি, বিচ্যুতি কোণ, তাহলে ডেল্টা ইকুয়াল টু 30 ডিগ্রি, এবং বিনতি কোণ, ওই স্থানের বিনতি কোণ বলছে 45 ডিগ্রি। বেশ, তাহলে বিচ্যুতি কোণ 30 ডিগ্রি, বিনতি কোণ 45 ডিগ্রি। এবার তোমার বলা আছে ওই স্থানে ভৌগোলিক মধ্যতলে আনুভূমিক ও উল্লম্ব উপাংশ নির্ণয় করো। তাহলে তোমাকে বের করতে দিয়েছে h ড্যাশ আর v ড্যাশ, কারণ বলে দিয়েছে সব ব্যাপারটা তুমি ক্যালকুলেশন করবে জিওগ্রাফিক মেরিডিয়ানে। তাহলে h আর v নয়, তোমাকে h ড্যাশ আর v ড্যাশ বের করতে বলেছে। আর তোমার দিয়ে দেওয়া আছে h এর মান দেওয়া আছে h ইকুয়াল টু 0.3 ওরস্টেড। তাহলে h ড্যাশ কি হবে? দেখো h ড্যাশ ইকুয়াল টু করে থাকবে h cos ডেল্টা, তাহলে h হচ্ছে 0.3 আর cos ডেল্টা মানে হচ্ছে cos 30 ডিগ্রি। তো এটা তুমি ক্যালকুলেশন করে মান বের করতে পারবে। আর v ড্যাশ কত? v ড্যাশ মানে হয়ে যাচ্ছে v, v মানে কি h tan থিটা। দেখো দুটোই কাজে লাগবে। v ড্যাশ মানে হচ্ছে v, তার মানে হচ্ছে এটা ম্যাগনেটিক মেরিডিয়ানে, আর ম্যাগনেটিক মেরিডিয়ানের সম্পর্কে জানো h tan থিটা, তাহলে h পড়ে থাকছে 0.3 আর tan থিটা মানে tan 45 মানে 1, তাহলে এটা 0.3 পড়ে থাকবে। তাহলে দেখো ভৌগোলিক মধ্যতলে খুব সহজে আমি h ড্যাশ v ড্যাশ বের করে ফেললাম। আচ্ছা, আর দুটো টিপিক্যাল প্রবলেম থাকে, সেই দুটো টিপিক্যাল প্রবলেম একটু আলোচনা করে নিই। যেমন দেখো বলছে যে কোন স্থানের বিনতি কোণ থিটা, আর কোন স্থানের বিনতি কোণ থিটা আর বিচ্যুতি কোণ হচ্ছে ডেল্টা। তাহলে কোনো একটা স্থানের বিনতি কোণ থিটা, বিচ্যুতি কোণ ডেল্টা। আচ্ছা, অপর একটা তলে বিনতি কোণ হচ্ছে থিটা ড্যাশ। আচ্ছা আরেকবার বলি, কোনো একটা তলে বিনতি কোণ থিটা এবং আরেকটা তলে বিনতি কোণ হচ্ছে থিটা ড্যাশ, এই দুটো তলের মধ্যবর্তী কোণ হচ্ছে ডেল্টা। ব্যাপারটা বুঝে গেল? আলাদা করে ভৌগোলিক বা চৌম্বক মধ্যতল কিছু বলেনি। মনে করো এটা একটা তল আর এটা আরেকটা তল, এই তলে তোমার বলছে থিটা ড্যাশ সাপোজ, আর এই তলে হচ্ছে থিটা, আর এই দুটো তলের মধ্যবর্তী কোণ হচ্ছে ডেল্টা। আমি ডেল্টাটা কিন্তু এখানে বিচ্যুতি কোণ নয়, যে কোনো দুটো তলের কথা বলেছে, ভৌগোলিক মধ্যতল চৌম্বক মধ্যতলের কোনো ব্যাপার নেই, দুটো তল বলছে। আচ্ছা, তোমাকে এখান থেকে দেখাতে হবে বলেছে, বলেছে দেখাও tan থিটা ড্যাশ is to tan থিটা is to tan থিটা equal to sec delta is to 1। বুঝা গেছে? খুব সিম্পল অঙ্ক। তাহলে যখন প্রথমটা চৌম্বক মধ্যতল বলেছে, প্রথম যে তলটা বলেছে যেটা থিটা বলেছে, তাহলে সেই তলটার জন্য আমি লিখতে পারি tan থিটা equal to v by h। আচ্ছা, আর দ্বিতীয় যে তলটা বলছে সেই তলটায় আমি লিখতে পারি tan থিটা ড্যাশ ইকুয়াল টু v ড্যাশ বাই h ড্যাশ। দেখো ঠিক আছে, প্রথম তলটায় tan থিটা ইকুয়াল টু v বাই h, দ্বিতীয় তলটায় tan থিটা ড্যাশ ইকুয়াল টু v ড্যাশ বাই h ড্যাশ। এবার আমি কি জানি v ড্যাশ ইকুয়াল টু v আর h ড্যাশ ইকুয়াল টু h cos ডেল্টা, তাহলে আমার পুরো থাকছে v ডিভাইডেড বাই h cos ডেল্টা। এবার এটাকে আমি লিখতে পারি v বাই h 1 বাই cos ডেল্টা মানে sec ডেল্টা। এটা দেখো তুমি করলেই চলে আসছে, তার মানে আমার পড়ে থাকছে tan থিটা ড্যাশ is to tan থিটা v বাই h কেটে যাচ্ছে
sec ডেল্টা আর v বাই h কেটে যাচ্ছে h21। তো খুব সিম্পল দিয়েছে, গোটা ব্যাপারটা ধারণাটা মাথার মধ্যে তোমাকে রাখতে হবে যে কোত্থেকে কি আসছে। প্রথম তলটা বোধহয় চৌম্বক মধ্যতল দেওয়া ছিল, আর দ্বিতীয় তলটা কিন্তু আলাদা করে ভৌগোলিক মধ্যতল কিছু বলেনি, যে কোনো তল বলেছে, তো সেই তলে আমি করে ফেললাম। বেশ, নেক্সট যেটা দিয়েছে সেটাও কিন্তু ওই একই ধরনের, বলছে তোমার কাছে পরস্পর সমকোণে দুটো তল আছে, পরস্পর সমকোণে দুটো তল আছে। তাহলে আমি প্রথম তলটা এইভাবে আঁকতে পারি, তাহলে দ্বিতীয় তলটা হয়ে যাবে এরকম বলতে পারি, যাতে এই টোটাল কোণটা হয় 90 ডিগ্রি। বুঝে গেছে? এরকম তোমার কাছে দুটো তল আছে। আচ্ছা, বলছে এই তল দুটোর একটা আলাদা করে নাম দিয়েছে, সাপোজ এক্স আমি নাম দিলাম, সাপোজ এই তলটাকে বললাম এক্স তল আর এই তলটাকে বললাম ওয়াই তল। বলছে এক্স তলে বিনতি কোণ হচ্ছে θ1, ওয়াই তলে বিনতি কোণ হচ্ছে θ2। এবার বলছে ওই স্থানের প্রকৃত বিনতি কোণ, সাপোজ ওই স্থানটা হচ্ছে এরকম একটা জায়গায়, কোন একটা স্থান, সেই স্থানের প্রকৃত বিনতি কোণ হচ্ছে থিটা। আর দুদিকে দুটো তল আছে, সেই তল দুটো আবার পরস্পর 90 ডিগ্রি কোণ করে আছে। তোমাকে বলছে প্রমাণ করো cot স্কয়ার থিটা সমান cot স্কয়ার θ1 প্লাস cot স্কয়ার θ2। আচ্ছা, কোন একটা বছর কিন্তু জয়েন্টে সরাসরি এই ফর্মুলা দিয়ে অঙ্ক দিয়েছে, মানে এরকম বলেছে দুটো লম্বভাবে তল আছে, একটা তলের কোণ দিয়েছে, দ্বিতীয় তলের কোণ আছে, তাহলে ওই স্থানের প্রকৃত বিনতি কোণ কত, এরকম ভাবে প্রশ্ন কিন্তু দিয়েছে, থিটাটা বের করতে বলেছে। আচ্ছা দেখো, যদি আমি প্রথম তলটার কথা ভাবি, মানে সাপোজ আমি যদি এক্স তলটার কথা ভাবি, ঠিক আছে, আচ্ছা এক্স তলটা পরে আসছে, প্রথমে এই তলটাই ধরে নেওয়া যাক। প্রথমে আমার যদি প্রকৃত মাঝখানের তলটার কথা বলি, তাহলে tan থিটা ইকুয়াল টু আমি কি লিখব, v বাই h। যদি ওই তলের আনুভূমিক উপাংশ h হয়, মানে এই তলের আনুভূমিক উপাংশ যদি h হয়, উল্লম্ব উপাংশ যদি v হয়, তাহলে ওই তলের জন্য আমি লিখতে পারি tan থিটা ইকুয়াল টু v বাই h। হলো? এবার মনে করো ঠিক দুটো তল নিয়েছি, x তল। আচ্ছা, এই দুটো তলের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি যদি এই তলটা ডেল্টা কোণ ধরে নিই, তাহলে সেক্ষেত্রে x তলের আনুভূমিক উপাংশ কত হবে, সাপোজ h1, আর এই তলের আনুভূমিক উপাংশ সাপোজ h2। তাহলে x তলে আনুভূমিক উপাংশ হয়ে যাবে h1 যদি বলি h cos ডেল্টা। ঠিক আছে, তাহলে আমি যদি ওই তলে চলে যাই, তাহলে ওই তলে হচ্ছে h cos ডেল্টা। তাহলে ওই তলের জন্য আমি যদি tan θ1 লিখি, তাহলে এটা হয়ে যাবে v1 বাই h1। এবার v1 মানে v, উল্লম্ব উপাংশ সেম, আর এটা হয়ে যাচ্ছে h cos ডেল্টা। তাহলে এখান থেকে যদি আমি cot θ1 বের করি, মানে উল্টে দিই 1 বাই tan θ1, দেখো পড়ে থাকছে h cos ডেল্টা বাই v, ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, এখান থেকেও cot বের করে ফেলো, তাহলে cot θ সমান h বাই v। আচ্ছা, এবার y তলে চলে যাও। y তলের ক্ষেত্রে আমি বললাম h2 টা আনুভূমিক উপাংশ। আচ্ছা, এটা যদি h cos ডেল্টা হয়, তাহলে এটা লম্বভাবে আছে, তাহলে এটার ক্ষেত্রে আনুভূমিক উপাংশ কি হবে, h sin ডেল্টা। আর v2 উল্লম্ব উপাংশ, এদিকেই v হবে, এদিকেই v1 হবে, এদিকেই v2 হবে, তাহলে উল্লম্ব উপাংশটা সেম। তাহলে এটার জন্য পড়ে থাকছে tan θ2 that is equal to v2 by h2। তাহলে এটার ক্ষেত্রে এটা হয়ে গেল v, আর এটা হয়ে যাচ্ছে h sin ডেল্টা। তাহলে আমার পড়ে থাকছে cot θ2 that is equal to h sin delta by v, ইকুয়েশন নাম্বার 3। ঠিক আছে, আমার আর ছবির দরকার নেই, আমি এখানে প্রমাণটা বাকিটা করে দিচ্ছি। তোমার একদিকে ছিল cot স্কয়ার θ1 প্লাস cot স্কয়ার θ2, তাহলে 2 আর 3 থেকে মান বসিয়ে দাও, cot স্কয়ার θ1 কারণ এটা পড়ে থাকছে h স্কয়ার বাই v স্কয়ার ইনটু cos স্কয়ার θ, আর এটা পড়ে থাকছে h স্কয়ার বাই v স্কয়ার, এটা পড়ে থাকছে sin স্কয়ার θ। তাহলে h স্কয়ার বাই v স্কয়ার যদি কমন নেই, তাহলে এটা পড়ে থাকছে, সরি ডেল্টা ছিল, তাহলে এটা পড়ে থাকছে
cos স্কয়ার ডেল্টা প্লাস sin স্কয়ার ডেল্টা। ব্র্যাকেটের টার্মটা 1 তোমরা জানো, h স্কয়ার বাই v স্কয়ার। তো এক নম্বর থেকে দেখো h বাই v মানে cot থিটা, তাহলে this is equal to cot স্কয়ার থিটা। প্রমাণ হতে, তাহলে cot স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে cot স্কয়ার থিটা। আচ্ছা, বেশ, আরেকটা জিনিস এখানে আলোচনা করব, সেটা হচ্ছে উদাসীন বিন্দু, নিউট্রাল পয়েন্ট। নিউট্রাল পয়েন্টের ব্যাপারটা কি, যদি কোনো একটা স্থানে একাধিক চৌম্বক ক্ষেত্র থাকে, মোর দেন ওয়ান ম্যাগনেটিক ফিল্ড হতেই পারে, কোনো একটা স্থানে একাধিক চৌম্বক ক্ষেত্র আছে এবং পৃথিবীতে সেটা থাকা খুব বাস্তবিক। তার কারণ হচ্ছে তুমি দাও রাখো আর না রাখো, একটা আর্থের ম্যাগনেটিক ফিল্ড আছে। এবার যখনই তুমি একটা ম্যাগনেট রেখে দিলে, তাহলে দুটো চৌম্বক ক্ষেত্র হয়ে গেল, চুম্বকের জন্য একটা চৌম্বক ক্ষেত্র, পৃথিবীর জন্য একটা চৌম্বক ক্ষেত্র। তো সেই দুটোর চৌম্বক ক্ষেত্রের জন্য যদি এমন কোনো পয়েন্ট পাওয়া যায় যে পয়েন্টের রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড জিরো, মানে আর্থের জন্য আর ম্যাগনেটের জন্য ম্যাগনেটিক ফিল্ডের মান সমান আর অপোজিট, ইকুয়াল এন্ড অপোজিট যদি হয়ে যায়, তাহলে সেই বিন্দুতে রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডটা জিরো হয়ে যাবে। এবং সেক্ষেত্রে সেই পয়েন্টটাকে আমরা বলবো উদাসীন বিন্দু বা নিউট্রাল পয়েন্ট। ঠিক আছে, যদি ম্যাগনেটের বলরেখা আঁকা যায় কোনো একটা চুম্বকের, উত্তর মেরুকে উত্তরমুখী করে মোটামুটি এইভাবে মনে করে যদি আঁকতে পারো, তাহলে দেখা যাবে এইভাবে তুমি ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাচ্ছ, এইভাবে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাচ্ছ নর্থ থেকে সাউথের দিকে, এটা এইভাবে উঠে যাচ্ছে, এটা তুমি বলতে পারো নর্থ সাউথে প্রবেশ করবে, একই রকম ভাবে নর্থ থেকে বেরোচ্ছে সাউথে প্রবেশ করবে। আচ্ছা, নর্থ থেকে, সরি এটা এই দিকে হবে, নর্থ থেকে বেরোচ্ছে সাউথে প্রবেশ করছে। এইভাবে তুমি যদি বলরেখা আঁকতে থাকো, তো এইরকম একটা জায়গায় আর এইদিকের একটা জায়গায় দুটো পয়েন্ট পাবে, যে দুটো পয়েন্টে দেখা যাবে আর্থের ম্যাগনেটিক ফিল্ড আর চুম্বকের জন্য চৌম্বক ক্ষেত্র সমান হয়ে গেছে। মানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটা এরকম থাকে, এই যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে যদি লাইন্স অফ ফোর্স তুমি ড্র করো, তাহলে দেখা যাবে তার লাইন্স অফ ফোর্সটা এরকম হবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই রিজিয়নটায়, এই ডিরেকশনটা এদিকে আর এই ডিরেকশনটা এদিকে, মানে মাঝামাঝি এমন একটা রিজিয়ন আমি পাবো, একটা বিন্দু পাবো, যে বিন্দুতে দেখা যাবে রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড জিরো। ওই পয়েন্টটাকে বলবো আমি নিউট্রাল পয়েন্ট। প্র্যাকটিক্যালে তোমাদের যখন ছিল, প্র্যাকটিক্যাল এভাবে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেওয়া যেত, কোনো একটা পয়েন্ট আমি পাচ্ছি যে পয়েন্টে ফিল্ডটা জিরো। এখন প্র্যাকটিক্যালটা নেই তোমাদের, যাই হোক, এই উদাসীন বিন্দুর কনসেপ্ট থেকে কিন্তু একটা অঙ্ক কোনো একটা বছর হায়ার সেকেন্ডারিতে দিয়েছে, বেশ ইন্টারেস্টিং একটা অঙ্ক, আমি সেই অঙ্কটা করছি। বলছে তোমার কাছে একটা ম্যাগনেট আছে, বার ম্যাগনেট, সেই বার ম্যাগনেটের নর্থ পোলটাকে নিচের দিক করে তুমি মাটিতে পুঁতলে না রাখলে, তাহলে এটা যদি তোমার আনুভূমিক অবস্থান হয়, আমি এখানে একটা নর্থ, এখানে একটা ম্যাগনেটিক নয় ম্যাগনেট এইভাবে আমি রাখলাম, এবং বলেছে নর্থ পোল নিচের দিকে থাকবে, সাউথ পোল উপর দিকে থাকবে, এইভাবে তুমি রেখেছো। এবং ম্যাগনেটটার লেন্থ দেওয়া আছে, প্রবাবলি ম্যাগনেটটার লেন্থ বলেছে 6 সেন্টিমিটার, এফেক্টিভ লেন্থ। মানে তুমি বলতে পারো নর্থ পোল থেকে সাউথ পোলের ডিসটেন্সটা তোমার ডি দেওয়া আছে এবং সেটা দেওয়া আছে 6 সেন্টিমিটার, মানে সিজিএস সিস্টেম। আচ্ছা, বলছে উত্তর মেরু থেকে ভূপৃষ্ঠের উপর উদাসীন বিন্দু 8 সেন্টিমিটার দূরত্বে, মানে বলছে এইখানে আমি নিউট্রাল পয়েন্ট পাবো, এবং নিউট্রাল পয়েন্টের ডিসটেন্স কত, 8 সেন্টিমিটার। ঠিক আছে, প্রশ্ন দিয়েছে ফাইন্ড দ্য ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য ম্যাগনেট, এই ম্যাগনেটটার ম্যাগনেটিক মোমেন্ট কত হবে। খালি দেওয়া আছে h ইকুয়াল টু 0.36 ওরস্টেড, মানে আনুভূমিক চৌম্বক ক্ষেত্র প্রাবল্য পৃথিবীর জন্য এটা। কিভাবে করব, দেখো করা খুব সিম্পল, তুমি খালি মূল ধারণাটাকে মাথায় রাখো যে উদাসীন বিন্দু হচ্ছে এমন একটা বিন্দু যে বিন্দুতে পৃথিবীর জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এবং চুম্বকের জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য পরস্পর সমান হবে এবং বিপরীত হবে। তো পৃথিবীর জন্য তো চৌম্বক ক্ষেত্র প্রাবল্য দেওয়াই আছে, তাই তোমার কাজ হচ্ছে এই ম্যাগনেটের জন্য এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে তা নির্ণয় করা। তো ম্যাগনেটের জন্য কত হবে, একবার নর্থ পোলের জন্য করতে হবে, একবার সাউথ পোলের জন্য করতে হবে, তারপর তোমার সেই দুটো রেজাল্টেন্ট বের করতে হবে, রেজাল্টেন্ট যেটা আসবে সেটাকে এটার সঙ্গে সমান করে দেবো, যা আসবে সেটাই উত্তর।
তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি যে ম্যাগনেটটা নিয়েছি, সেই ম্যাগনেটটার পোল স্ট্রেংথ হচ্ছে m, যেটা দেওয়া না। আমার ম্যাগনেটিক মোমেন্ট বের করতে গেলে পোল স্ট্রেংথ লাগবে। আচ্ছা, এবার নর্থ পোলের কথা বলি। নর্থ পোল ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি করবে সেটা অ্যাওয়ে। তাহলে এটা আমি ধরে নিলাম v1। v1 এর মান কত হবে? v1 ইকুয়াল টু সিজিএস সিস্টেম, তাহলে μ0/4 পাই আসছে না। তাহলে ফর্মুলা হচ্ছে v এর ফর্মুলা হচ্ছে μ0/4 পাই m/r², করেছি আমরা আগে। তাহলে এখানে μ0/4 পাই চলে গেল, সিজিএস সিম্পল m/r²। কোন দিকে দেখিয়ে দিয়েছি ছবিতে। আচ্ছা, এবার এস পোলের জন্য v2 টা এদিকে হবে। তাহলে v2 ইকুয়াল টু পড়ে থাকছে কত, পড়ে থাকবে এটা 6 আর এটা 8, তাহলে এটা কত হবে 10। তাহলে পড়ে থাকছে m/10²। দেখো ঠিক আছে, v1 টা হচ্ছে নর্থ পোলের জন্য, v2 টা হচ্ছে সাউথ পোলের জন্য। তাহলে এখানে সাউথ পোল থেকে ডিসটেন্স হয়ে যাচ্ছে 10, তাহলে এটা হয়ে যাচ্ছে v2 হয়ে যাচ্ছে m/10²। আচ্ছা, এবার দেখো রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। তাহলে v2 এর একটা কম্পোনেন্ট থাকবে, এই বরাবর কম্পোনেন্ট হবে v2 cos θ। আচ্ছা, এই বরাবরও কম্পোনেন্ট থাকবে, কিন্তু সেই কম্পোনেন্টটা আমার এখানে কাজে লাগবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তোমাকে আনুভূমিক চৌম্বক ক্ষেত্রের কথা বলা হয়েছে, এটা আনুভূমিক দিকে। তাহলে আমার আনুভূমিক দিকে কম্পোনেন্ট রেজাল্টেন্ট বের করব। তাহলে আনুভূমিক দিকে রেজাল্টেন্ট কত হবে? আচ্ছা, তাহলে আমি করতে পারি আনুভূমিক দিকে রেজাল্টেন্ট, আমি b ধরলাম, সেটা হয়ে যাবে v1 মাইনাস v2 cos θ। দেখো কি হলো, এইদিকে v1 আর v2 cos θ এইদিকে, তাহলে রেজাল্টেন্ট ফিট করতে হবে v1 মাইনাস v2 cos θ। মনে হচ্ছে v1 টা বড়, সেই হিসেবে v1 মাইনাস করলাম, আদারওয়াইজ v2 cos θ মাইনাস এটা করতে হতো। যাই হোক, দেখে নিচ্ছি। তাহলে এটা পড়ে থাকছে m/64, এটা পড়ে থাকছে m/100। আচ্ছা, cos θ মানে কত? ভূমি বাই অতিভুজ। তাহলে এটা পড়ে থাকছে 8/10, আরেকটা এটা 8, এটা 10, 8/10। তাহলে এখানে তোমার ক্যালকুলেশন করলে পড়ে থাকবে 4 দিয়ে তো এটা কাটা যেতেই পারে, 4 25 সমান 100, 2 দিয়ে কাটলে 5। তাহলে এটা পড়ে থাকছে 64 আর এটা m/125। তাহলে লসাগু হচ্ছে 64 ইনটু 125, আর এটা পড়ে থাকছে 125 মাইনাস 64 ইনটু m। তাহলে এটা পড়ে থাকছে 41, এটা 64 ইনটু 125 ইনটু m। তাহলে এটা হয়ে গেল রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড, যেটা চুম্বকের জন্য হবে। এবার এটা চুম্বকের জন্য, তাহলে যেহেতু ওটা নিউট্রাল পয়েন্ট, আনুভূমিক দিকটা কেন নিলাম নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমি বলতে পারি b সমান 0.36 হবে। তাহলে পড়ে থাকছে 41 m ডিভাইডেড বাই 64 ইনটু 125, আর এটা হয়ে যাচ্ছে 36/100, 25 দিয়ে কেটে দাও। তাহলে এখান থেকে তুমি m এর মান পেয়ে যাবে। আচ্ছা, 4 দিয়ে এটাও কাটা যাচ্ছে, 4 16 64 নাকি। তাহলে এটা পড়ে থাকছে 5 16 80 ইনটু 36 ডিভাইডেড বাই 41। তুমি মোটামুটি এটাকে যদি 40 করো, তাহলে m এর মান পেয়ে যাচ্ছে প্রায় 36 দুগুণে 72 এর কাছাকাছি। তাহলে m এর মান পেয়ে গেলে, তাহলে সেক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট কি হবে? m ইনটু কার্যকর দৈর্ঘ্য। তাহলে m কে 6 দিয়ে গুণ করলে তোমার মোটামুটি ওই ম্যাগনেটিক মোমেন্টের মানটা পেয়ে যাবে। ঠিক আছে।